আজ আমি সত্যজিৎ রায়ের লেখা রতনবাবু আর সেই লোকটা এই গল্পের দ্বিতীয় পর্ব পাঠ করছি। প্রথম পর্বে আমরা জেনেছি পুজোর ছুটিতে সিনিতে বেড়াতে গিয়ে রতনবাবুর সঙ্গে একজন লোকের পরিচয় হয়। তাকে দেখতে অনেকটা রতনবাবুর মতোই। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তাঁর পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিল। সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাৎ নেই বললেই চলে। ভদ্রলোক বললেন, আমার নাম মণিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? রতনলাল, মণিলাল নামেও কেমন আশ্চর্য মিল। রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তাঁর নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন, আপনার বোধহয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? রতনবাবু ভুরু কপালে তুলে বললেন, আপনিও সেখানে গেছিলেন নাকি? আজ্ঞে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধবও বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনির কথাটা অবশ্য আমার অফিসের এক সহকর্মী আমাকে বলেন, বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকের পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেলবেলার দিকটা? মণিলালবাবু জিজ্ঞেস করলেন। রতনলালবাবু বললেন, হ্যাঁ দেখেছেন। মনে হলো কিছু ভিনদেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি। আপনার কি মনে হলো? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন। আমারও তাই ধারণা, আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে, আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। রতনবাবু আর মণিলালবাবু দুজনেই ব্রিজের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষই রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মণিলালবাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। বাড়ি ফেরার পথে রতনবাবু জানলেন যে মণিলালবাবু 3 দিন হলো সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন। কলকাতাতেই তাঁর পৈতৃক বাড়ি, কাজও করেন তিনি কলকাতার এক সওদাগরি অফিসে। মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না, কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছের ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব? মণিলালবাবু আর রতনবাবুর মাইনে এক, দুজনেই পান 437 টাকা। দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন পুজোয়। লোকটা যে তাঁর নারী নক্ষত্র কোনো ফিকিরে আগে থেকেই জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজির খেলা খেলছে, এ কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত, তার রোজকার জীবনে কি ঘটছে তা নিয়ে কেউ কোনোদিনও মাথা ঘামায়নি। তিনি নিজের তালে নিজেই ঘোরেন। আপিসের বাইরে বাড়ির চাকর ছাড়া কারোর সঙ্গে কথা বলেন না, কারোর বাড়িতে গিয়ে কখনো আড্ডাও মারেন না। মাইনের ব্যাপারটা না হয়
বাইরে জানাজানি হতে পারে, কিন্তু তিনি রাত্রে কখন ঘুমোন, কী খেতে ভালোবাসেন, কোন খবরের কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া আর কেউই জানে না। অথচ এর সব কিছুই যে ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মণিলালবাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধু মণিলালবাবুর কথাই শুনলেন আর নিজের সঙ্গে মিল দেখে বারবার অবাক হলেন, চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছুই বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মণিলালবাবু বললেন, আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? রতনবাবু বললেন, মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সব চলনসই। আমার হোটেলে রান্নাটা আবার তেমন সুবিধের নয়। শুনেছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে নাকি ভালো লুচি আর ছোলার ডাল করে। আজ রাতের খাওয়াটা সেখানে সারলে কেমন হয়? রতনবাবু বললেন, বেশ তো, আমার আপত্তি নেই। ধরুন এই 8টা নাগাদ। ঠিক আছে, আমি ওয়েট করব আপনার জন্য, তারপর একসঙ্গে যাওয়া যাবে। মণিলালবাবু চলে যাবার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরে রাস্তায় পায়চারি করলেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাওয়া ছায়াপথটাকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য! এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয় এমন কোনো বন্ধু তিনি খুঁজে পাননি। অথচ এই সিনিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তাঁরই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবু এ প্রশ্নের উত্তর চট করে খুঁজে পেলেন না। হয়তো মণিলালবাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন যে তাঁর একাভাবটা যেন কেটে গেছে। এ পৃথিবীতে ঠিক তাঁরই মতো আরেকটি লোক এতদিন ছিল, আর তিনি আকস্মিকভাবেই তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে তাঁরই মতো মণিলালবাবুও বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন। তাঁরই মতো খাবার মাঝখানে জল খান না, তাঁরই মতো ডালের মধ্যে পাতিলেবু কচলে নেন। সব খাবার পরে দই না খেলে রতনবাবুর চলে না, মণিলালবাবুরও না। খাবার সময় রতনবাবুর একটু অস্বস্তি লাগছিল এই কারণে যে তার সবসময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এত স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? খাবার পরে রতনবাবু আর মণিলালবাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল। এক ফাঁকে সেটা বেরিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন, আপনার কি 50 পেরিয়ে গেছে? মণিলালবাবু হেসে বললেন, এই পেরোলো বলে, 11ই পৌষ 50 কমপ্লিট করব। রতনবাবুর মাথাটা ভোঁ করে ঘুরে গেল। দুজনের জন্য একই দিন, 1323 সালের 11ই পৌষ। আধ ঘণ্টাখানেক পায়চারি করার পর বিদায় নেবার সময় মণিলালবাবু হেসে বললেন, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারুর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা ঘাটে না। বাকি ছুটিটা বেশ আনন্দেই কাটবে বলে মনে হচ্ছে। অন্যান্য দিন রতনবাবু 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন।
সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা ওল্টানোর পর আপনা থেকেই ঘুমে চোখ বুজে আসে। শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়, সেটা নেভানোর মিনিট খানেকের মধ্যেই রতনবাবুর নাক ডাকতে শুরু করে। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না, পড়বারও ইচ্ছে নেই। পত্রিকাটা হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন। মণিলাল মজুমদার। রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোনো দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদির সংখ্যা সকলেরই এক। চেহারার হুবহু মিল না হয় অসম্ভব, কিন্তু দুজনের মনের এই আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা ও বসার ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরও অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুঁজো থেকে আজলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। তার মাথা গরম হয়ে গেছে, এ অবস্থায় ঘুম আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন। বালিশটা ভিজে গেল। ভালোই, যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। একটা পেঁচা বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবু সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মণিলালবাবুর আসার কথা। আজ মঙ্গলবার, মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একই সঙ্গে হাটে যাবার ইচ্ছে প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখা আর কি। চা খেতে খেতেই প্রায় 9টা বাজল। সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মণিলালবাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মণিলালবাবুর প্রথম কথা হলো, আপনার সঙ্গে কি আশ্চর্য মিল সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি 8টা বাজতে 5। এমনিতে ঠিক 6টায় উঠি। রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না। দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল। রতনবাবুরা তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন টিটকিরির সুরে বলে উঠল, মানিক জোর। রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে চললেন। মিনিট 20 মধ্যে দুজনে হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাট, ফলমূল, শাকসবজি, তরিতরকারি ইত্যাদি, বাসনকোসন, হাঁড়িকুড়ি, জামা কাপড়, মুরগি, ছাগল ইত্যাদি সব কিছুরই দোকান বসেছে। ভিড়ও হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মণিলালবাবু এগিয়ে চললেন। ওটাকে পঞ্চানা? রতনবাবু কেন জানি তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে নিলেন। ছোকরাদের মানিক জোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তা উদয় হলো। হঠাৎ কেন জানি মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকার নেই। আর বন্ধু হলেও সে লোক যেন মণিলালবাবুর মতো না হলেই ভালো। মণিলালবাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তাঁর মনে হয়েছে
তিনি যেন নিজের সঙ্গেই কথা বলছেন। প্রশ্ন করলে কী উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করার কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাঁটির কোনো সম্ভাবনাই নেই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তাঁর অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবাত হয়, কিন্তু তবু তো তাঁরা বন্ধু, সত্যি করেই বন্ধু। সব কিছু মিলিয়ে তাঁর বারবার মনে হতে লাগলো যে মণিলাল মজুমদার লোকটি তাঁর জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয়। সিনি থেকে কলকাতা ফিরে গিয়েও মণিলালবাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে, এই কথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবুর অনেক দিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মণিলালবাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তাঁর লোভ সংবরণ করলেন। শেষটায় দেখেন কি, মণিলালবাবু নিজেই একটার জায়গায় দুটো লাঠি কিনে তার একটি তাঁকে উপহার দিলেন। দেবার সময় আবার বললেন, এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসাবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না। হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মণিলালবাবু অনেক কথা বললেন। তার ছেলেবেলার কথা, তার বাবা মার কথা, তার স্কুল কলেজের কথা। রতনবাবুর শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবন কথাই যেন কেউ তাকে গড়গড় করে শুনিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। যদি গল্পটা ভালো লাগে তাহলে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।